একটা দৃশ্য একটু কল্পনা করা যাক। ফেব্রুয়ারি মাসের কাঠফাটা রোদ, আর সেই রোদের মধ্যে প্রায় 2 কিলোমিটার লম্বা একটা মানুষের লাইন। হ্যাঁ, আর এই লাইন কিন্তু কোনো বিখ্যাত গায়কের কনসার্ট বা সিনেমার টিকিটের জন্য নয়। একদমই না। এই লাইনে দাঁড়িয়ে আছে একটা রাজ্যের ভবিষ্যৎ, তার যুব সমাজ। ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে, আর কারণটা জানলে সত্যি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। মাসে মাত্র 1500 টাকার একটা ভাতা। ঠিক, মাত্র 1500 টাকা। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিস্তারিত রিপোর্ট নিয়ে আলোচনা করব, যেটা 2026 সালের 20 ফেব্রুয়ারি ডেটার ওপর ভিত্তি করে তৈরি। আর এই রিপোর্টটা কিন্তু রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে গ্রামীণ অর্থনীতির ধসে পড়া আর বেকারত্বের একটা ভীষণ নগ্ন ছবি আমাদের সামনে তুলে ধরেছে। আমাদের ফোকাস থাকবে মূলত বাংলার যুবসাথী প্রকল্প আর এর পিছনের ওই ভয়াবহ অর্থনৈতিক সংকটটার ওপর। কারণ তথ্যের দিকে তাকালে বিষয়টা অবিশ্বাস্য মনে হয়। মাত্র 38 ঘন্টার মধ্যে 13.52 লক্ষ আবেদন। এই যে এত বড় একটা সংখ্যা, এটা কি কোনো বড় সরকারি সাফল্যের গল্প, নাকি রাজ্যের অর্থনীতির একটা সুইসাইড নোট? আজকের আলোচনাটা ঠিক এই জায়গা থেকে শুরু করা দরকার। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আপাত সাফল্যের খোলসটা একটু সরালেই একটা চরম হতাশার ছবি বেরিয়ে আসে। তা তো বটেই। যখন কোনো একটা নির্দিষ্ট প্রকল্পের জন্য এত বিপুল সংখ্যক মানুষ এভাবে মরিয়া হয়ে রাস্তায় নামে, তখন সেটা তো আর স্রেফ একটা ডেটা পয়েন্ট থাকে না। না, সেটা একটা আর্থসামাজিক সংকটের ব্যারোমিটার হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। আজকের এই বিশ্লেষণে আমরা শুধু কতগুলো সংখ্যা পড়ব না, আমরা বোঝার চেষ্টা করব কেন একটা আস্ত তরুণ প্রজন্ম সামান্য কিছু টাকার জন্য নিজেদের এতটা সময় আর এনার্জি এভাবে রাস্তায় দাঁড়িয়ে খরচ করছে। আর এর পেছনে যে ধুঁকতে থাকা শিল্প বা ভেঙে পড়া গ্রামীণ অর্থনীতির গভীর সংযোগ আছে, সেটা এই রিপোর্টের তথ্য থেকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাটা খুব জরুরি। এই সংখ্যার স্কেলটা দেখলে সত্যি অবাক হতে হয়। রিপোর্টের ডেটা অনুযায়ী 15 ফেব্রুয়ারি যখন প্রথম এনরোলমেন্ট শুরু হলো, রাজ্য জুড়ে 769টি ক্যাম্পে প্রায় 6.29 লক্ষ মানুষ হাজির হয়েছিল। আর তার মধ্যে শুধু যুবসাথীর জন্যই আবেদন করেছিল 5.5 লক্ষের বেশি। কিন্তু বিষয়টা তো সেখানেই থেমে থাকেনি। পরের দিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি স্বনির্ভর বাংলা ক্যাম্প আর অনলাইন পোর্টাল মিলিয়ে সংখ্যাটা এক ধাক্কায় 13.52 লক্ষে পৌঁছে যায়। এই তথ্যটা শুধু একটা ভিড়ের কথা বলছে না, এটা একটা অদ্ভুত ডেসপারেশন বা মরিয়া ভাবের ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই রিপোর্টের আসল গভীরতাটা লুকিয়ে আছে। দুদিনে 13 লাখেরও বেশি আবেদন, প্রতিদিন গড়ে প্রায় 6.5 থেকে 7 লক্ষ নতুন মানুষ এই লাইনে এসে দাঁড়াচ্ছে। যে রিপোর্টটা আমরা দেখছি সেখানে অনুমান করা হচ্ছে যে 20 ফেব্রুয়ারির মধ্যে এই সংখ্যাটা অনায়াসেই 20 লক্ষ ছাড়িয়ে যাবে। আর পুরো প্রক্রিয়াটা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরিসংখ্যানটা একটা রাজ্যের অর্থনীতির জন্য ভীষণ ভীতিকর, কারণ প্রশ্নটা তো শুধু ভাতার প্রতি আকর্ষণ নিয়ে নয়। যখন কোনো জায়গায় কাজের সুযোগ কার্যত শূন্যের কোঠায় এসে ঠেকে, তখন মানুষ বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে এই ধরনের ত্রাণের দিকে ছুটে যায়। এটা কর্মসংস্থানের চরম অভাবের একটা জ্বলন্ত প্রমাণ। কিন্তু ধরুন কেউ যদি যুক্তি দেয়, যা মানুষের হাতে তো অন্তত কিছু নগদ টাকা আসছে, হয়তো কারখানার কাজ নেই, কিন্তু 1500 টাকা তো একেবারে শূন্যের চেয়ে ভালো। এই ভিড়টাকে কি তাহলে শুধু বেকারত্বের হতাশাই বলবো, নাকি এর মধ্যে একটা ফ্রি মানি পাওয়ার প্রবণতাও কাজ করছে? এই যুক্তিটা বাইরে থেকে শুনতে খুব স্বাভাবিক মনে হলো, একটু গভীরে গেলে এর আসল ফাঁকটা ধরা পড়ে। কিরকম? আজকের দিনের বাজারে 1500 টাকা একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয়। মানুষ যখন জানে যে এই টাকা দিয়ে তার মাসের খরচ চলবে না, তার ভবিষ্যতের কোনো নিশ্চয়তা তৈরি হবে না, তারপরেও তারা কেন এত কষ্ট করে লাইনে দাঁড়াচ্ছে? কারণ তাদের হাতে কোনো অল্টারনেটিভ নেই। একদম। এটা কোনো ফ্রি মানি পাওয়ার বিলাসিতা নয়। যখন হাতে 10-15 হাজার টাকার কোনো চাকরি নেই, তখন যেটুকু খড়কুটো পাওয়া যায় সেটাকেই আঁকড়ে ধরার আপ্রাণ চেষ্টা এটা। আর এই ডেসপারেশনটা সবচেয়ে বেশি বোঝা যায় যখন আমরা দেখি এই লাইনগুলো ঠিক কোথায় পড়ছে। সোর্স মেটেরিয়ালের ঠিক এই অংশটাই আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। পশ্চিম বর্ধমান জেলার উদাহরণটা, তাই তো? হ্যাঁ, আমরা তো ভূগোলের বইতে পড়ে এসেছি যে আসানসোল, দুর্গাপুর, এই পুরো বেল্টটা হলো রাজ্যের অন্যতম বড় শিল্পাঞ্চল। ভারতের রুট বলা হতো একসময়। অথচ এই রিপোর্ট দেখাচ্ছে যে প্রথম দুদিনে শুধু পশ্চিম বর্ধমানেই 56,830টির বেশি আবেদন জমা পড়েছে। একটা খনি আর কলকারখানায় ঘেরা অঞ্চলে এত বেকারত্ব, ব্যাপারটা একটা চরম ভৌগোলিক বৈপরীত্য বলে মনে হচ্ছে না? এটাই এই রিপোর্টের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যাকে একসময় শিল্পের প্রাণকেন্দ্র বলা হতো,
সেখানে আজকে কারখানার চিমনিগুলো শান্ত কেন, সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট খুব স্পষ্ট করে দেখাচ্ছে যে যে যুবকদের কারখানার ভেতরে শিফটে কাজ করার কথা, তারা আজ কারখানার বাইরে রাস্তায় একটা ফর্ম হাতে নিয়ে ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা প্রমাণ করে যে ওই অঞ্চলে নতুন করে কোনো বড় বিনিয়োগ আসেনি আর পুরনো শিল্পগুলোও ধুঁকছে। ডেটাগুলো যদি একটু ভেঙে দেখি, ছবিটা আরও পরিষ্কার হয়। আসানসোল এলাকার পরিসংখ্যানগুলো যদি দেখি, হ্যাঁ, ধরুন রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর দক্ষিণ আর কুলটি, এই পুরো কয়লা আর শিল্পের বেলটা মিলিয়ে প্রায় 28,612টি আবেদন জমা পড়েছে। অন্ডালে ৩,৯৪৩টি, বারাবানিতে ৩,৩৮৩টি আবেদন। মানে যে মাটির নিচে আর ওপরে এত সম্পদ, সেখানকার মানুষরাই আজ সামান্য ভাতার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম চত্বরের ক্যাম্পে তো রীতিমতো থেকে ভিড়। অনুমান করা হচ্ছে ২০ তারিখের মধ্যে শুধু পশ্চিম বর্ধমানে আবেদন ৭০,০০০ ছাড়াবে। একটা শিল্পাঞ্চল যেন রাতারাতি লাইনের শহরে পরিণত হয়েছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, বড় কারখানাগুলো না হয় বন্ধ বা ধুঁকছে, কিন্তু একটা শিল্পাঞ্চল তো নিজের চারপাশে অনেক ছোটখাটো কাজ তৈরি করে, সেগুলোও কি সব ভ্যানিশ হয়ে গেল? খুব লজিক্যাল একটা পয়েন্ট। আসলে একটা বড় কারখানা যখন বসে যায়, তখন তার ইম্প্যাক্ট শুধু ওই কারখানার শ্রমিকদের উপর সীমাবদ্ধ থাকে না, পুরো সাপ্লাই চেনটার উপরেই পড়ে। একদম। ধরুন একটা স্টিল প্ল্যান্ট, সেটাকে কেন্দ্র করে ট্রান্সপোর্টের ব্যবসা চলে, ছোট ছোট যন্ত্রাংশ সারানোর গ্যারেজ থাকে আশপাশে, চায়ের দোকান, খাওয়ার হোটেল তৈরি হয়। হ্যাঁ, একটা আস্ত ইকোসিস্টেম। যখন মেন কারখানাটা কাজ কমিয়ে দেয় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন ওই পুরো ইকোসিস্টেমটা কোল্যাপস করে। ফলে যে ছেলেটা হয়তো কারখানায় সরাসরি কাজ করতো না, কিন্তু একটা ছোট ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত ছিল, সেও হঠাৎ করে কর্মহীন হয়ে যায়। এই কারণে আমরা আসানসোল বা দুর্গাপুরের মতো জায়গায় এত বিশাল লাইন দেখছি। বড় শিল্পের স্থবিরতা পুরো এলাকার অর্থনীতিকে কিভাবে পঙ্গু করে দেয়, এটা তার একটা ক্লাসিক উদাহরণ। তার মানে শুধু ফ্যাক্টরির গেট বন্ধ হচ্ছে না, পুরো ইকোসিস্টেমটাই কোল্যাপস করছে। কিন্তু এর প্রভাব তো শুধু শহর বা শিল্পাঞ্চলে আটকে থাকার কথা নয়। না, গ্রামীণ অর্থনীতির দিকে তাকালে সেখানেও একটা বিশাল ধাক্কা দেখা যাচ্ছে। একসময় তো আমরা জানতাম যে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপগুলো গ্রামের অর্থনীতিকে দারুণভাবে সচল রাখছে। মহিলাদের ক্ষমতায়ন হচ্ছিল, ছোট ছোট ব্যবসা চলছিল। কিন্তু রিপোর্টের তথ্য অনুযায়ী এই স্বনির্ভর গোষ্ঠীগুলোর অবস্থাও তো এখন বেশ শোচনীয়। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড বলা হতো এদের, কিন্তু রিপোর্ট যে মূল সমস্যাগুলোর কথা বলছে, সেগুলো শুনলে বোঝা যায় কেন এরা এখন খাদের কিনারায়। প্রথম সমস্যাটা সম্ভবত মূলধন বা ক্যাপিটাল নিয়ে। ঠিক, ব্যাংক ঋণের জটিলতায় এই গোষ্ঠীগুলো দরকার মতো টাকা পাচ্ছে না। দ্বিতীয়ত, কাঁচামাল বা র মেটেরিয়ালের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে। ফলে তাদের বানানোর খরচ এত বেশি হচ্ছে যে বাজারে গিয়ে তারা আর লাভের মুখ দেখতে পারছে না। আর তৃতীয় এবং সবচেয়ে বড় ক্রাইসিস হলো উৎপাদিত পণ্যের জন্য সঠিক বাজারের অভাব। এই বাজারের অভাবটা মানে তারা তো আগে লোকাল বাজারেই জিনিস বিক্রি করত, এখন সমস্যা কোথায়? সমস্যা হলো যুগের সাথে পাল্লা দেওয়ার অভাব। এখনকার দিনে সরকারি স্তরে আধুনিক প্রশিক্ষণ, টেকনোলজির সাপোর্ট আর প্রফেশনাল মার্কেটিং ছাড়া কোনো ছোট ব্যবসাকে টিকিয়ে রাখা খুব মুশকিল। সাপোর্ট সিস্টেমটা না থাকার ফলে তাদের তৈরি করা জিনিসগুলো বড় বাজারের সাথে কম্পিট করতে পারছে না। বাধ্য হয়ে অনেক গোষ্ঠী ঋণের বোঝায় জর্জরিত হয়ে কাজ বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ যে মানুষগুলো অন্যের কাছে হাত না পেতে নিজেদের ক্ষমতায় স্বনির্ভর হতে চেয়েছিল, সিস্টেম তাদের সেই সুযোগটাও কেড়ে নিচ্ছে। হ্যাঁ, আর এই স্বনির্ভর গোষ্ঠী বন্ধ হয়ে যাওয়ার সাথেই যুবসাথী প্রকল্পের লাইনে ভিড় বাড়ার একটা সরাসরি সম্পর্ক আছে। নিজস্ব রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার ফলেই কি তাহলে এই ভাতার দিকে ঝুঁকছে সবাই? ঠিক এখানেই ডোল ট্র্যাপ বা ভাতার ফাঁদের কনসেপ্টটা চলে আসে। রিপোর্ট এই বিষয়টাকে খুব জোরালোভাবে হাইলাইট করেছে। ডোল ট্র্যাপ মানে খয়রাতির ফাঁদ। যখন একটা সমাজে নিজস্ব রোজগারের রাস্তাগুলো, তা সে বড় কারখানার চাকরি হোক বা ছোট স্বনির্ভর গোষ্ঠীর ব্যবসা, একের পর এক বন্ধ হতে থাকে, তখন সাধারণ মানুষের কাছে আর কোনো উপায় থাকে না। তারা বাধ্য হয়ে সরকারি ভাতার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। আমি যদি একটু ডেভিলস অ্যাডভোকেট হয়ে প্রশ্ন করি, সরকার তো মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য এই যে ভাতা দেওয়া হচ্ছে, এটাকে ফাঁদ বলা হচ্ছে কেন? এটা তো একটা সাময়িক রিলিফও হতে পারে। সাহায্য আর নির্ভরশীলতার মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য আছে। সাহায্য হলো সাময়িক,
কিন্তু যখন বছরের পর বছর প্রকৃত কর্মসংস্থান তৈরির কোনো উদ্যোগ থাকে না আর তার বদলে মানুষকে শুধু অল্প কিছু টাকার ভাতার উপর বাঁচতে বাধ্য করা হয়, তখন সেটা নির্ভরশীলতার সংস্কৃতিতে পরিণত হয়। এই 1500 টাকা দিয়ে একজন যুবকের কেরিয়ার তৈরি হবে না, তার পরিবারের দীর্ঘমেয়াদী উন্নতি হবে না। কিন্তু বর্তমানে চরম অভাব তাকে এই ভাতার ওপরে নির্ভরশীল করে তুলবে। সে আর নতুন করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারবে না, কারণ সেই পরিকাঠামো বা ইকোসিস্টেমটাই নেই। এটা একটা অর্থনীতিকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার সবচেয়ে কার্যকর আর ভয়ঙ্কর প্রক্রিয়া। এটা সত্যি ভাবার মতো একটা দিক। মানুষ যখন নিজের রোজগারের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সে এই ধরনের ভাতাকেই একমাত্র ভরসা বলে মনে করে। আর এই জায়গাটাতেই রিপোর্টের একটা খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল অ্যাঙ্গেল উঠে আসছে। সেটা হলো টাইমিং বা সময়ের হিসাব। সামনেই বিধানসভা নির্বাচন, আর ঠিক এই সময়ে এমন একটা ভাতার প্রকল্প ঘোষণা করা হলো, আর যুব সমাজও মরিয়া হয়ে লাইনে ভিড় জমালো। এই দুটো জিনিসের মধ্যে একটা পরিষ্কার সম্পর্ক তো দেখাই যাচ্ছে। রিপোর্টও ঠিক এই বিষয়টাতেই আলোকপাত করেছে। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না গিয়ে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি ডেটাটা বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো যে নির্বাচনের আগে এই ধরনের প্রকল্পের একটা বিশাল রাজনৈতিক মাইলেজ থাকে। সাময়িকভাবে একজন বেকার যুবকের হাতেই 1500 টাকা এলে সে হয়তো কিছুটা স্বস্তি পাবে, বেকারত্ব চাপ হয়তো সাময়িকভাবে কম মনে হবে। কিন্তু অর্থনীতিবিদদের ভাষায় এটা হলো একটা গভীর ক্ষতের উপর শুধুমাত্র একটা ব্যান্ডেজ লাগিয়ে দেওয়ার মতো। মানে অসুখটা সারানোর বদলে শুধু ব্যথা কমানোর ওষুধ দেওয়া হচ্ছে। ঠিক তাই। দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ছাড়া কোনো রাজ্য উন্নত ভবিষ্যতের দিকে এগোতে পারে না। নির্বাচন এলে হয়তো এই ভাতার রাজনীতি একটা বড় হাতিয়ার হয়ে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত এটা রাজ্যের অর্থনৈতিক কাঠামোর চরম দুর্বলতাকেই সবার সামনে প্রকট করে তোলে। এই যে বিশাল মাপের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা সামলাতে গিয়ে সরকারি মেশিনারিরও তো রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা। রিপোর্টের লজিস্টিক্সগুলো দেখলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ডেসপারেট। এই বিপুল সংখ্যক আবেদন সামলাতে গিয়ে সরকারকে ডেডিকেটেড পোর্টাল তৈরি করতে হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্লক অফিস আর দুয়ারে সরকার ক্যাম্পগুলো খোলা রাখতে হচ্ছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আধার কার্ড, ব্যাংক পাসবুক, মাধ্যমিকের সার্টিফিকেট, এত সব ডকুমেন্ট প্রসেস করতে গিয়ে বিউরোক্রেসির ওপরেও তো একটা পাহাড় প্রমাণ চাপ পড়ছে। এটা শুধু ফর্ম জমার খবর নয়, প্রশাসন কিভাবে এই অভাবনীয় মাত্রার বেকারত্বের ধাক্কা সামলাচ্ছে তার একটা রিয়েল টাইম প্রমাণ এটা। একদমই তাই। এত বড় একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ প্রমাণ করে যে বেকারত্বের ব্যাধিটা ঠিক কতটা গভীরে ছড়িয়েছে। এতক্ষণ তো আমরা শুধু সমস্যার কথা, বেকারত্বের কথা আর ভাতার ফাঁদের কথা বললাম, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? এই 13-14 লক্ষ, যেটা হয়তো কয়েকদিনে 20 লক্ষে গিয়ে দাঁড়াবে, এই বিপুল সংখ্যক তরুণ তরুণীর ভবিষ্যৎ কি এভাবেই ভাতার লাইনে দাঁড়িয়ে শেষ হয়ে যাবে? রিপোর্টে কিন্তু এই অন্ধকার দিকটার পাশাপাশি কিছু সুনির্দিষ্ট সমাধানের পথ নিয়েও আলোচনা করা হয়েছে। হ্যাঁ, রিপোর্টের সেই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধু সমস্যার কথা বলে তো লাভ নেই, উত্তরণের উপায়টাও খোঁজা দরকার। বিশেষজ্ঞরা এখানে 3টে মূল জায়গার কথা বলেছেন। প্রথমত, নতুন শিল্প স্থাপন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থাৎ MSMEর ব্যাপক প্রসার ঘটাতে হবে। দ্বিতীয়ত, প্রথাগত শিক্ষার বদলে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে। আর তৃতীয়ত, ওই যে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলোর কথা আমরা বলছিলাম, তাদের পুনরুজ্জীবিত করতে হবে। একটু থামাবো আপনাকে। এই সমাধানগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো তো আমরা আগেও অনেকবার শুনেছি। একটু ভেঙে যদি বুঝি, ধরুন এই যে MSMEর কথা বললেন, বড় বড় স্টিল প্ল্যান্ট বা ভারী কারখানা না করে ক্ষুদ্র আর মাঝারি শিল্পের ওপর কেন এত জোর দেওয়া হচ্ছে? এটার আসল সুবিধাটা কোথায়? খুব ভালো পয়েন্ট। এটাকে একদম সহজ করে বলি। ধরুন একটা বিশাল বড় কোম্পানি রাজ্যে এসে একটা অত্যাধুনিক কারখানা তৈরি করলো। সেখানে হয়তো কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হলো, কিন্তু যেহেতু পুরোটাই আধুনিক মেশিনে চলে, সেখানে হয়তো চাকরি পেল মাত্র কয়েকশো মানুষ, যাদের মধ্যে আবার অনেকেই হয়তো স্পেশালিস্ট। কিন্তু অন্যদিকে একটা ছোট বা মাঝারি শিল্প, যেমন ধরুন একটা লোকাল প্যাকেজিং ইউনিট বা ফুড প্রসেসিং কারখানা, এগুলোতে হয়তো বিনিয়োগ কম, কিন্তু এগুলো মানুষের শ্রমের উপর বা ম্যান পাওয়ারের উপর অনেক বেশি নির্ভরশীল। তাই একটা বড় কারখানার চেয়ে 100টা ছোট MSME অনেক বেশি স্থানীয় মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। রাজ্যের এই বিপুল সংখ্যক বেকার যুবকদের কাজে লাগাতে গেলে এই ছোট আর মাঝারি শিল্পের কোনো বিকল্প নেই। ব্যাপারটা এবার পরিষ্কার হলো। আর দ্বিতীয় যে পয়েন্টটা বললেন, স্কিল ডেভেলপমেন্ট, আমরা তো দেখছি মাধ্যমিকের সার্টিফিকেট হাতে নিয়ে ছেলেমেয়েরা ভাতার লাইনে দাঁড়িয়েছে। তার মানে শুধু প্রথাগত ডিগ্রি দিয়ে এখন আর কাজ জুটছে না? একদমই তাই।
আজকের প্রতিযোগিতামূলক বাজারে শুধু একটা ডিগ্রি দিয়ে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। একজন যুবক শুধু স্কুল বা কলেজের গণ্ডি পেরিয়েছে, কিন্তু তার হাতে কোনো প্র্যাকটিক্যাল স্কিল নেই। তাকে কারিগরি বা ভোকেশনাল ট্রেনিং দিয়ে যদি এমন কিছু শেখানো যায়, ধরুন ইলেকট্রনিক্স রিপেয়ারিং, ডেটা এন্ট্রি বা সোলার প্যানেল মেইনটেনেন্স, বসে থেকে নিজেই কিছু একটা শুরু করতে পারবে। এই কর্মোপযোগী শিক্ষাটাই এখন সবচেয়ে বেশি দরকার। আর ওই যে স্বনির্ভর গোষ্ঠীর কথা বললেন, তাদের আবার মূল স্রোতে ফেরানো যাবে কিভাবে? লোন না পাওয়া বা বাজারের অভাব, এগুলো মেটানোর প্ল্যান কি হতে পারে? এটার জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম দরকার। সরকারকে গ্যারেন্টার হয়ে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে জরুরি হলো বিপণন ব্যবস্থা বা মার্কেটিং। এই গোষ্ঠীগুলোর তৈরি করা জিনিসপত্র যাতে শুধু লোকাল হাটে সীমাবদ্ধ না থেকে বড় প্ল্যাটফর্মে বা শহরের বড় সুপারমার্কেটগুলোতে পৌঁছাতে পারে, তার জন্য সরকারি উদ্যোগে একটা সাপ্লাই চেইন তৈরি করতে হবে। তাদের আধুনিক ডিজাইনিং এবং প্যাকেজিংয়ের ট্রেনিং দিতে হবে, তবেই এরা আবার নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। পুরো আলোচনাটা থেকে একটা বিষয় অন্তত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। এই যে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে শুরু করে রাজ্যের কোনায় কোনায় আমরা এত দীর্ঘ লাইন দেখছি, এগুলো আসলে শুধুমাত্র 1500 টাকার জন্য নয়। এই 13 লক্ষের বেশি আবেদন আসলে কাজের দাবি। একটা গোটা প্রজন্ম যেন চিৎকার করে বলছে যে তাদের শুধু ভাতায় পেট ভরবে না, তাদের কারখানা চাই, কাজের সুযোগ চাই এবং সর্বোপরি আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার চাই। এবং এই ঘটনাটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট রাজ্যের ভৌগোলিক সীমানার ভেতরের খবর নয়, এটা একটা অনেক বড় অর্থনীতির পাঠ। কর্মসংস্থানের বদলে ভাতার উপর নির্ভরতা একটা গোটা অর্থনীতিকে কিভাবে ভেতর থেকে খেয়ে ফেলে, কর্মক্ষম আর তরতাজা যুব সমাজকে কিভাবে নির্ভরশীল করে তুলতে পারে, এটা তার একটা জ্বলন্ত কেস স্টাডি। এটি সবার জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। যখন আমরা শিল্পায়ন থেকে মুখ ফিরিয়ে নিই, যখন আমরা মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিতে ব্যর্থ হই, তখন এরকম একটা চরম ডেসপারেট পরিস্থিতির সম্মুখীন হতেই হয়। ঠিক তাই। আর এখানেই আসে সেই সবচেয়ে বড় প্রশ্ন, যা আমাদের প্রত্যেককে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আজকের এই আলোচনার শেষে আমি একটা খুব জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম কর্মসংস্থানের ভয়ঙ্কর আকাল, আমরা দেখলাম একসময় রমরমা শিল্পাঞ্চলের পতন, আর দেখলাম সামান্য কয়েকটা টাকার জন্য যুব সমাজের মরিয়া লড়াই। তাহলে কি আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে ভবিষ্যতের কর্মসংস্থান এবং শিল্পের বদলে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎকে সির্ফ কিছু ভাতার বিনিময়ে ভোটের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে? এই যুব সমাজ যাদের হাত দিয়ে নতুন কারখানা তৈরি হওয়ার কথা ছিল, তাদেরকে চিরস্থায়ীভাবে এই ক্ষয়রাতির ফাঁদের আটকে ফেলা হচ্ছে। এই প্রশ্নটার কোনো রেডিমেড উত্তর হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আজকের এই ডেটা আর বাস্তব চিত্রটা মাথায় রেখে এই উত্তরটা খোঁজার দায়িত্ব আমাদের সবার। অসাধারণ একটা পয়েন্ট। এই প্রশ্নটার রেশ নিয়েই আমরা আজকের এই বিশ্লেষণ শেষ করব। বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন, চারপাশের পরিস্থিতিগুলো মিলিয়ে দেখবেন। কারণ এই সংখ্যাগুলো শুধু খবরের পাতায় বা সরকারি পোর্টালে আটকে থাকে না, সেগুলো আমাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করে। আবার কথা হবে নতুন কোনো বিষয়ের গভীরে গিয়ে। ভালো থাকবেন।